পুরী দীঘার কোনো হোটেলেই নেই ঘর খালি। চলুন এবার শীতের ছুটিতে ঘুরে আসি বকখালি। এটা বাদেও কিন্তু প্রচুর ট্রেন আছে যাতে করে আপনারা যেতে পারবেন, কিন্তু এটাই হচ্ছে বেস্ট। মানে আপনি ধরুন আজকে ঠিক করলেন যে কালকে যাবেন, সেটাও আপনি করতে পারবেন। কোনো রকম সিট রিজার্ভ করে যাওয়ার ব্যাপার নেই। মানে 90% রাস্তা আপনি ট্রেনে যেতে পারবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা অনেক কম খরচায় রুম পাবেন। এর কারণটা হচ্ছে নর্মাল সময় বকখালিতে 400, 500, 600 টাকায় রুম পাওয়া যায়। তো এইসব শুনে আমি ভাবলাম যদি পুরী দীঘার অল্টারনেটিভ হিসেবে বকখালিটা আপনাদের দেখানো যায়। পেটাই বড়টা কত করে দাদা? কাকদ্বীপে এত মানুষ নামলেন, ম্যাক্সিমাম লোকজন কিন্তু গঙ্গাসাগরের দিকে যাবেন। রিজার্ভ করে স্যার 250 টাকা দিতে হয়। রিজার্ভ করলে 250, আর এতে আপনার সাটার হলে 5 জনে 300 টাকা হয়। আচ্ছা, রিজার্ভ করলে 250। আপনাদের টোটো নাকি? হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি কোনো ধরুন ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে বা গুগলেও যদি সার্চ করেন যে শিয়ালদা থেকে নামখানা ট্রেন, শিয়ালদা টু নামখানা লোকাল, আপনি কিন্তু পাবেন না, মানে দেখাবেন ওখানে শো করবে না। শেয়ারে 40 টাকা করে, শেয়ারে 40, আর টোটাল নিলে যদি রিজার্ভ করি। আর আপনি সাউথ সেকশনে যে কোনো ট্রেনই ধরুন না কেন, এই দুটো মানে এই দুটো স্টেশন কিন্তু আসবেই। মানে আপনাকে ট্রেন চেঞ্জ করতে হবে না, ওটারই নাম চেঞ্জ হয়ে নামখানা লোকাল হয়ে যাবে। বেরোলে মানে প্রচুর ফগ থাকে, আজকে কিন্তু সেটা নেই, লাকিলি সেটা নেই। মানে প্রচুর লোকজন ওঠে, সে আপনি যে লাইনেই যান, খুব ব্যস্ত স্টেশন এটা, মানে সাউথ সেকশনের মনে হয় বিজি স্টেশন। এখান থেকে কিন্তু দুটো আলাদা দিকে দুটো লাইন চলে যায়। একটা চলে যায় আপনার বজবজের দিকে, মাঝিরহাট হয়ে বজবজ যেটা, আর একটা চলে যাচ্ছে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে। গুড মর্নিং ফ্রম শিয়ালদা রেলওয়ে স্টেশন। শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে, আর খেয়াল করে দেখবেন এই সময়টাই কিন্তু আমাদের সব থেকে বেশি ঘুরতে যেতে ইচ্ছে করে। কিন্তু যাবেন কোথায়? কোনো জায়গার টিকিট তো কাটা নেই, কোনো চিন্তা নেই। চলুন আজ আপনাদের উইদাউট রিজার্ভেশন মাত্র 55 টাকায় নিয়ে যাই বঙ্গোপসাগরের পাড়ে বকখালিতে। পুরী দীঘার কোনো হোটেলেই নেই ঘর খালি। চলুন এবার শীতের ছুটিতে ঘুরে আসি বকখালি। কথাটা ছন্দ মিলিয়ে বললাম বটে, কিন্তু এটা কিন্তু একদম ফ্যাক্ট। এই দিন সাথে আগে একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল, ও হঠাৎ ঠিক করেছে এই শীতের ছুটিতে মানে বড়দিনের ছুটিতে দীঘা বা পুরী যাবে। যেহেতু ম্যাক্সিমাম লোকজন এই সময় সমুদ্রে যাওয়াটাই প্রেফার করেন, কারণ পাহাড়ে তো মাইনাসে টেম্পারেচার থাকে এই সময়। তো যারা বরফ দেখতে যান তাদের জন্য ঠিক আছে, কিন্তু সাথে যদি বয়স্ক লোকজন থাকেন বা যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। সো ম্যাক্সিমাম লোকজন এই সময়টা সমুদ্রে যাওয়া প্রেফার করেন। তো যাই হোক, যেটা বলছিলাম, এবার বন্ধুটা পুরী আর দীঘার মোটামুটি 10 থেকে 15টা হোটেলে ফোন করেছে। সবারই এক উত্তর, পুরো বুকড, ওই সময় কোনো জায়গা নেই। আর যেগুলো বলছে কয়েকটা হাতে গোনা কয়েকটা হোটেল বলছে যে আছে, সেগুলোতে এমন রেট মানে 3000, 3500, 4000 নর্মাল মধ্যবিত্ত মানুষের পক্ষে ওই রেট দিয়ে হোটেলে থাকা সম্ভব নয়। যদি তাও বা ধরে নিলাম যে আপনি ওই রেট দিয়ে হোটেলে থাকছেন, কিন্তু আপনি যাবেনটা কি করে? ট্রেন বাস সব ফুল, ট্রেনে ইভেন ওয়েটিং লিস্ট 100-150 ছাড়িয়ে গেছে। আর টু বি ভেরি অনেস্ট, তৎকালের আশায় কেউ ঘুরতে যায় না, এমনি নর্মাল কাজে গেল ঠিক আছে, মানে আপনি আগের দিনও জানেন না আপনি পরের দিনে টিকিট পাবেন কিনা, আপনি সব রেডি করে প্যাক করে বসে আছেন। সকাল 10টার সময় বা 11টার সময় আপনার তৎকালের বুকিং শুরু হলো, আপনি ধরুন পেলেন না, পরের দিনই ট্রেন। সো ওরকম রিস্ক কেউ নেয় না। তো এইসব শুনে আমি ভাবলাম যদি পুরী দীঘার অল্টারনেটিভ হিসেবে বকখালিটা আপনাদের দেখানো যায়। এবার আপনারা হয়তো ভাববেন যে বকখালিতেও তো সেই একই প্রবলেম, ওই 25 ডিসেম্বরের সময় কি করে হোটেল পাবো। দেখুন, এটা ঠিক কথা, সারা ইন্ডিয়া কেন সারা ওয়ার্ল্ডেই ওই সময়টা 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি হোটেলটা মানে হোটেল পাওয়া খুবই চাপের ব্যাপার। কিন্তু বকখালি যেহেতু পুরী দীঘার থেকে অনেক মানে কম রিনাউন্ড জায়গা, সেই জন্য আপনারা যদি দুদিন আগেও ঠিক করেন আপনারা কিন্তু হোটেল পেয়ে যাবেন ওখানে। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা অনেক কম খরচায় রুম পাবেন। হ্যাঁ, এটা ঠিক কথা যে ওই সময় আপনারা গেলে রুমের ভাড়া যা নর্মাল থাকে তার ডবল হয়ে যাবে, এটা সব জায়গাতেই হয়। কিন্তু যেটা আমি বললাম পুরী দীঘাতে 3000 টাকা 3500 টাকা হয়ে যাবে, এখানে কিন্তু ওই ব্যাপারটা নেই। এখানে আপনি 1000-1200 টাকায় ভালো রুম পেয়ে যাবেন। এর কারণটা হচ্ছে নর্মাল সময় বকখালিতে 400, 500, 600 টাকায় রুম পাওয়া যায়। এবার সেটা যদি ডবলও হয়ে যায় আমি ধরে নিই, তাহলে আপনি 1200 টাকায় কিন্তু 3 জন মানে ডাবল বেডরুম 3 জন আপনারা থাকতে পারবেন সেই রুমে। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন, এখানে যাওয়ার জন্য মানে বকখালি যাওয়ার জন্য আপনাদের কিন্তু কোনো রকম ট্রেনে যে রিজার্ভেশন করতে হয় সেটা করতে হবে না। মানে আপনি ধরুন আজকে ঠিক করলেন যে কালকে যাবেন, সেটাও আপনি করতে পারবেন।
কারণ এখানে আপনি লোকাল ট্রেনে পৌঁছে যেতে পারবেন, কোনো রকম সিট রিজার্ভ করে যাওয়ার ব্যাপার নেই। মোটামুটি সময় লাগবে 4 ঘন্টা মতো, মানে 90% রাস্তা আপনি ট্রেনে যেতে পারবেন। ট্রেনে মোটামুটি 3 ঘন্টা মতো সময় লাগবে। আপনাকে পৌঁছতে হবে নামখানাতে, নামখানা রেলওয়ে স্টেশনে। তারপর ওখান থেকে নেমে আপনি বাস, অটো, টোটো এরকম যে কোনো মাধ্যমে পৌঁছে যাবেন বকখালি। টোটাল যদি ধরি তাহলে সময় লাগবে 4 ঘন্টা মতো। 4 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন কলকাতা থেকে বকখালি। আর খরচ কত হবে জানেন? মাত্র 55 টাকা। 25 টাকা হচ্ছে ট্রেন ভাড়া, আর ওখান থেকে যে আপনি বাস ধরবেন, বাস ভাড়া হচ্ছে 30 টাকা। আর আপনারা যদি বাস না ধরে অটোতে যেতে চান একটু আরামে, তাহলে 10 টাকা বেশি, 40 টাকা। মানে অটোতেও যদি আপনি যান তাহলে আপনি 65 টাকায় পৌঁছে যাবেন। আর সব থেকে কমে যদি আপনি যেতে চান তাহলে এখান থেকে ট্রেনে আপনি যাবেন নামখানা, ওখান থেকে বাসে যাবেন, বাস ভাড়া হচ্ছে 30 টাকা, একদম ডাইরেক্ট বকখালি। আচ্ছা, এবার একটা কথা বলে দিই, এখানে কিন্তু একটা ক্যাচ আছে। মানে আমি বললাম না আপনারা এখান থেকে মানে কলকাতা থেকে মানে শিয়ালদা থেকে আপনারা ডাইরেক্ট নামখানা যেতে পারবেন, ডাইরেক্টই যেতে পারবেন, কিন্তু নামখানা লোকালে কিন্তু নয়। আপনি যে ট্রেনটা পাবেন সেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল, এবং ওই লক্ষ্মীকান্তপুর লোকালটাই মানে আপনাকে ট্রেন চেঞ্জ করতে হবে না। আপনি লক্ষ্মীকান্তপুরে যাবেন, ওখান থেকে যে ট্রেনে আপনি লক্ষ্মীকান্তপুর গেছেন, লক্ষ্মীকান্তপুর লোকালটা, ওটারই নাম চেঞ্জ হয়ে নামখানা লোকাল হয়ে যাবে, এবং ওই ট্রেনটাই লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি কোনো ধরুন ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে বা গুগলেও যদি সার্চ করেন যে শিয়ালদা থেকে নামখানা ট্রেন, শিয়ালদা টু নামখানা লোকাল, আপনি কিন্তু পাবেন না, মানে দেখাবে না, ওখানে শো করবে না। রিজনটা হচ্ছে এটাই যে আপনাকে ট্রেনটা মানে আপনাকে ট্রেন চেঞ্জ করতে হবে না, কিন্তু যে ট্রেনে আপনি লক্ষ্মীকান্তপুর যাবেন এখানে আপনাকে লক্ষ্মীকান্তপুর লোকাল দেখাবে। ইভেন আমি যে ট্রেনটা আজকে যাবো ওটাও কিন্তু লক্ষ্মীকান্তপুর লোকাল। লক্ষ্মীকান্তপুর অব্দি আমি যাবো। লক্ষ্মীকান্তপুরে ট্রেনটা মোটামুটি মিনিট 15-20 মতো দাঁড়ায়। তারপর ওই ট্রেনটাই নাম চেঞ্জ করে, নাম্বার চেঞ্জ হবে এবং নাম চেঞ্জ হবে করে ওই ট্রেনটাই নামখানা লোকাল হয়ে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যাবে। আর ট্রেনে আপনাদের এখান থেকে লক্ষ্মীকান্তপুর মোটামুটি 1.25 ঘন্টা মতো লাগে। তারপর 15-20 মিনিট মতো একটা গ্যাপ দেয় ওরা, মানে ওখানে আর কি দাঁড়ায় ট্রেনটা। তারপর আবার লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা মোটামুটি 50 মিনিট মতো লাগে। মানে টোটাল আপনি ধরে চলুন 3 ঘন্টা আপনার ট্রেনে লাগবে। তারপর আপনাকে অটো বা বাস করতে হবে। অটো যদি আপনি ধরেন 35 থেকে 40 মিনিট লাগবে, কারণ অটো অনেক ফাস্ট যায়। যদি আপনি টোটো করেন তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগবে, 1 ঘন্টা 15 মিনিট মতো লাগে টোটোতে। আর যদি আপনি বাস পেয়ে যান তাহলে তো সব থেকে ভালো, ওই 35-40 মিনিটে আপনি চলে যাবেন, এবং ভাড়াটাও সেক্ষেত্রে সব থেকে কম লাগবে, মাত্র 30 টাকা নামখানা থেকে বকখালি পর্যন্ত। আচ্ছা, আমি যে ট্রেনটায় যাচ্ছি এই ট্রেনটাতেই ম্যাক্সিমাম মানুষজন যান, কারণ এই ট্রেনটার মানে টাইমিংটা খুব কনভেনিয়েন্ট। 7টা 18-র সময় ছাড়ে শিয়ালদা থেকে, আর লক্ষ্মীকান্তপুর পৌঁছে 9টার দিকে। তারপর মিনিট 15-20 ওখানে দাঁড়ায় বললামই। তারপর ওখান থেকে আবার নাম্বার চেঞ্জ করে নামখানা অবধি যায়, এবং নামখানায় ঢোকার টাইম হচ্ছে ওই 10টা 5, 10টা 10 এরকম নাগাদ। এটা বাদেও কিন্তু প্রচুর ট্রেন আছে যাতে করে আপনারা যেতে পারবেন, কিন্তু এটাই হচ্ছে বেস্ট, কারণ এটা আপনার যেহেতু বকখালিতে মানে চেক ইন টাইম, বকখালি কেন যে কোনো জায়গাতেই হোটেলের চেক ইন টাইম মোটামুটি 11টা-12টার দিকে। তো এই ট্রেনটা মোটামুটি আপনাদের বললামই 10টার দিকে পৌঁছে হচ্ছে নামখানা। তারপর ওখান থেকে আপনাদের যেতে আরও 1 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে ধরুন, মানে 11টার দিকে আপনারা পৌঁছে যাবেন হচ্ছে বকখালি। আর এটা ছাড়াও কিন্তু বেশ কিছু ট্রেন আছে যেগুলোর লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, আপনাদের একটা কুইক আপডেট দিয়ে রাখি, আমি 7টা 18 বলেছিলাম, ওটা ভুল করে বলেছিলাম, আসলে টাইমটা হচ্ছে 7টা 14। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি গুগলে সার্চ করেছিলাম, ওখানে আমাকে নামখানা লোকাল দেখায়নি, আমার লক্ষ্মীকান্তপুর লোকাল দেখিয়েছিল। কিন্তু এখানে আমি যেটা দেখছি এখানে কিন্তু নামখানা লোকালই দেখাচ্ছে, মানে বোর্ডে বলছি যেটা 18 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল 734-720 নামখানা লোকাল 7টা 14 ডিপার্চার দেখাচ্ছি আপনাদের। এই ব্যাপারটা কি হলো ঠিক বুঝলাম না, কারণ আমি গুগলে সার্চ করেছিলাম, মানে যেখানে আর কি ইন্ডিয়ান রেল ইনফো যে ওয়েবসাইটটা, ওখানে কিন্তু আমাকে নামখানা লোকাল দেখায়নি, এখানে নামখানা লোকালই দেখাচ্ছি, জানি না কি ব্যাপার। এই যে আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে আছে, আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমার কিন্তু একটু দেরি হয়ে গেছে। আপনারা কিন্তু ট্রেন আসার আগেই প্ল্যাটফর্মে চলে আসবেন, না হলে কিন্তু পছন্দ মতো সিট পেতে প্রবলেম হতে পারে। ঘড়ির কাঁটায় সকাল 7টা 15, 1 মিনিট লেটে ছেড়েছে আমাদের ট্রেন। বাই দ্য ওয়ে, আজ আমরা টোটাল 109 কিলোমিটার জার্নি কভার করব প্রায় 3 ঘন্টায়। আর এই যে 109 কিলোমিটার জার্নি আমরা করছি, এটা কিন্তু শিয়ালদা সাউথ সেকশনের লংগেস্ট ট্রেন জার্নি। আর শিয়ালদা আর নামখানার মাঝে আজ আমাদের ট্রেনের টোটাল হল্ট আছে 32টি। আর আমি যে ট্রেনে যাচ্ছি সেটা ছাড়াও যে ট্রেনগুলি
শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা যায়, সেগুলোর টাইমিংস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আচ্ছা, ট্রেন ছাড়াও কিন্তু আপনারা বাসেও পৌঁছে যেতে পারেন বকখালি। এসপ্ল্যানেড থেকে প্রতিদিন বেশ কিছু সরকারি বাসের পরিষেবা আছে বকখালি আসার জন্য। নর্মাল বাসে সময় লাগবে 5 ঘন্টা মতো, আর এসি ভলভোতে মোটামুটি 4 ঘন্টা। নর্মাল বাসের ভাড়া 100 টাকা মতো, আর ভলভো বাসের ভাড়া 250 টাকা। তবে ভলভো বাস শুধুমাত্র শনি আর রবিবার চলে, আর বাসের টাইমিংস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো, সস্তায় যেতে চাইলে আপনারা ট্রেন জার্নিটা প্রেফার করুন, কারণ ট্রেন জার্নি কিন্তু নর্মাল এসবিএসটিসির 5 ঘন্টা বাস জার্নির থেকে অনেক বেশি আরামদায়ক। পার্ক সার্কাস ঢুকছে, এটাই আজকের ফার্স্ট স্টেশন আমাদের। এরপর আছে বালিগঞ্জ। আর আপনি সাউথ সেকশনে যে কোনো ট্রেনই ধরুন না কেন, এই দুটো স্টেশন কিন্তু আসবেই। ফার্স্টে হচ্ছে পার্ক সার্কাস, তারপর হচ্ছে বালিগঞ্জ। এই দুটো স্টেশন আপনি যে লাইনেরই ট্রেন ধরুন না কেন সাউথের, এই দুটো স্টেশন কমন। ট্রেন এখন বালিগঞ্জ ঢুকছে। এখান থেকে কিন্তু দুটো আলাদা দিকে দুটো লাইন চলে যায়। একটা চলে যায় আপনার বজবজের দিকে, মাঝিরহাট হয়ে বজবজ যেটা, আর একটা চলে যাচ্ছে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে, মানে ডায়মন্ড হারবারের দিকে। প্রচুর লোকজন উঠলো বালিগঞ্জ থেকে। বালিগঞ্জ স্টেশনটা সবসময় এরকমই, মানে প্রচুর লোকজন ওঠে, সে আপনি যে লাইনেই যান। খুব ব্যস্ত স্টেশন এটা, মানে সাউথ সেকশনের মনে হয় বিজি স্টেশন। এই বালিগঞ্জ স্টেশন পেরোনোর পরই কিন্তু মানে লাইন দুটো আলাদা চলে যায়, যেটা আপনাদের আগেই বললাম, দুদিকে চলে যায়। আপনারা যদি ধরুন টালিগঞ্জ, লেক গার্ডেন্স, নিউ আলিপুর, মাঝেরহাট এইসব যেতে চান, তাহলে আপনাদের মানে যে বজবজ লোকাল ধরতে হয়, সেই বজবজ লোকালটা অন্যদিকে যাবে, মানে এখান থেকেই সেটা আলাদা হয়ে যায় লাইনটা। আর আপনারা যদি ডায়মন্ড হারবারের দিকে যেতে চান, ডায়মন্ড হারবার বলুন, ক্যানিং বলুন, বা নামখানা যেটা আমি এখন আছি, এটা আলাদা দিকে চলে যায়। দাঁড়াবে না নাকি লোক বেশি হয়েছে বলে আগে টেনে নিচ্ছে। ঠাকুরিয়া পেরোলো, এর পরের স্টেশনটা হচ্ছে যাদবপুর। আর এটা দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স একদম কম, মানে 1 মিনিট বোধহয় লাগে ঠাকুরিয়া থেকে যাদবপুর যেতে। ঠিক 1 মিনিট লাগলো ঠাকুরিয়া পেরোনোর পর যাদবপুর ঢুকতে, ঠিক 1 মিনিট লাগলো।
আজকে ডিসেম্বরের 16 তারিখ। অন্যান্য বছর কিন্তু এই সময় ফগের একটা প্রবলেম হয়, মানে সকাল সকাল বেরোলে মানে প্রচুর ফগ থাকে। আজকে কিন্তু সেটা নেই, লাকিলি সেটা নেই। গড়িয়া থেকে কিন্তু পুরো মানে প্যাকড আপ হয়ে গেল, আর জায়গা নেই, মানে এরপর উঠতে গেলে চাপ হয়ে যাবে। পুরো প্যাকড আপ হয়ে গেছে গড়িয়া থেকে। এর পরের স্টেশন মোস্ট প্রবলি সোনারপুর। সরি, একটু ভুল বলেছিলাম, নরেন্দ্রপুর ঢুকলো, এর পরেরটা সোনারপুর। পরপর সব পুর তো ওই জন্য গুলিয়ে গেছে। নরেন্দ্রপুর এলো, এরপর সোনারপুর, তারপর বারুইপুর, পরপর সব পুর এখন। আর রোদটা উঠেছে, ভাল লাগছে। মানে এমনিতে বাইরের দিকে আছি তো, হেভি ঠান্ডা হাওয়া। যদি রোদটা না থাকলে, মানে যদি মেঘলা থাকতো, চাপ হয়ে যেত। এই সময় আমি আগেও ট্রাভেল করেছি লোকাল ট্রেনে, বিশেষ করে মানে সকালবেলার দিকে ট্রাভেল করলে ম্যাক্সিমাম এই সময়, মানে ডিসেম্বরের 3rd উইক চলছে এখন, 16 তারিখ আজকে। তো এই সময় আপনার ফগ থাকেই, ম্যাক্সিমাম টাইমে ফগ থাকে। আজকে নেই, রোদ উঠেছে, খুব ভালো জিনিস এটা। সোনারপুর পেরোনোর পরই লাইন কিন্তু আবার দুদিকে ভাগ হয়ে গেছে। একটু পরেই আপনারা দেখতে পাবেন ডাইভারশনটা। বাঁদিকে চলে যাচ্ছে ক্যানিংয়ের লাইন, আর আমরা যাব ডান দিকে, যেদিকে চলে গেছে ডায়মন্ড হারবার আর নামখানা যাওয়ার লাইন।
বেরোচ্ছে, এর পরেরটা বারুইপুর। মানে ওখানে কি হাজিরা দিয়ে আপনারা জয়নগরের মোয়ার কথা জানেন তো? এখন আমরা সেই জয়নগর স্টেশনই বেরোচ্ছি। মথুরাপুর এসে পৌঁছলাম। পুরো জার্নিতে কিন্তু আমি মানে খাবার বিক্রি করছে এরকম এখনো অবধি দেখিনি। প্রথম মথুরাপুর থেকে উঠলো, বা এমনি নর্মাল হকারও আমি এই জার্নিতে খুব কম দেখেছি, প্রায় নেই বললেই চলে। এই মথুরাপুর থেকেই প্রথম দেখলাম উঠছে। মানে আপনারা যদি খাবার দাবার না আনেন তাহলে কিন্তু মানে ট্রেনে যেটা লোকাল ট্রেনে যেটা হয় প্রত্যেক স্টেশনেই ওঠে, খাবারের প্রবলেম হয় না, কিন্তু এই ট্রেনে এই রুটে দেখলাম কিছু কিন্তু উঠছে না। আচ্ছা, ট্রেনটা নির্ধারিত সময়ের 1 মিনিট আগেই চলে এসেছে লক্ষ্মীকান্তপুরে। এখানে টাইম ছিল 8:54-তে, 8:53-তে ঢুকিয়েছে। আর এখান থেকে আবার ছেড়ে যাবে 9:15-এ। মানে এই নর্মালি হচ্ছে 21 মিনিট দাঁড়ায়, 8:54 থেকে 9:15। যেহেতু আজকে 8:53-তে ঢুকিয়েছে মানে 22 মিনিট দাঁড়াবে, দিয়ে 9:15 এখান থেকে ছাড়বে। যদি টয়লেট ইউজ করতে হয় এখানে জেন্টস লেডিস সব রকম টয়লেটের ফেসিলিটি আছে, প্লাস খাবার দাবারও আপনারা পেয়ে যাবেন। পেটাই বড়টা কত করে দাদা? ওই ধরো না 11টা বাজবে, 10টা বাজবে।
পেটাই পরোটা পাওয়া যাচ্ছে এখানে 150 দাম 20 টাকা, মানে ওই 100 নিলে 15 টাকা নেবে আর কি। আচ্ছা, এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীকান্তপুরে। তো আপাতত আমার যা জার্নি এক্সপিরিয়েন্স হলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এমনি সবকিছু ঠিক আছে, কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনারা যদি শনিবার আসেন, শনিবার কিন্তু বকখালি যেহেতু প্রচুর লোকজন এই ট্রেনটাতে যায়, সেজন্য আপনারা যদি শিয়ালদা থেকে উঠতে পারেন তাহলে খুবই ভালো। যদি শিয়ালদা থেকে না উঠতে পারেন, মানে আপনারা ধরুন গড়িয়া বা যাদবপুর বা এরকম কোনো জায়গায় থাকেন, আমার মনে হয় আপনারা শিয়ালদা যদি চলে আসেন এবং শিয়ালদা থেকে ট্রেনটা অ্যাভেল করেন তাহলে বেটার হবে। মানে গড়িয়া যাদবপুরের ওপর দিয়ে ট্রেনটা যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি উঠতে পারবেন, আপনি মানে উঠতে পারবেন, বসতে পারবেন না, এবং ব্যাগ ট্যাগ নিয়ে তো ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যায় না। ওই জন্য এই ট্রেনটা আপনারা অ্যাভেল করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো আপনারা শিয়ালদা চলে আসুন, এবং 7:14 ট্রেনটা ছাড়বে, আপনারা কিন্তু 7টার মধ্যে চলে আসুন প্ল্যাটফর্মে। কারণ আমার একটু দেরি হয়ে গেছিল আপনাদের সাথে কথা বলতে বলতে, আমি মোটামুটি 7:05-10 নাগাদ, 7:05 বোধহয় আমি ঢুকেছি ট্রেনে। মানে ট্রেন তখন চলে এসেছিল, দাঁড়িয়ে ছিল, প্রত্যেকটা জায়গা কিন্তু ভর্তি হয়ে গেছিল, কোনো সিট ফাঁকা ছিল না। ইভেন আমার যে ব্যাগটা সেটা যে আমি রাখবো, সেই ব্যাগ রাখারও জায়গা ছিল না, আমি পিঠে ব্যাগ নিয়ে ঘুরছি। মানে ওপরে যে আর কি জায়গাটা থাকে ব্যাগ রাখার, সেখানে ভেবেছিলাম ব্যাগটা রেখে দেবো, সেটাও পসিবল হয়নি। সুতরাং এই ট্রেনটাতে যদি আপনারা, মানে এই ট্রেনটা অ্যাভেল করে যদি আপনারা বকখালি ঘুরতে যেতে চান, তাহলে কিন্তু আমার মতে আপনারা শিয়ালদা চলে আসুন। শিয়ালদা থেকে একবার বসতে পারলে কোনো অসুবিধা নেই। বাকি ভিড় হবে, লোকজন দাঁড়িয়ে থাকবে, তাহলে তো আপনার কোনো প্রবলেম হবে না, আপনি বসে বসে যাবেন। কিন্তু শিয়ালদার পর আপনি উঠলে তখন কিন্তু প্রবলেম হবে। আমি নেমে দাঁড়াবো, কোনো অসুবিধা নেই। কাকদ্বীপে এত মানুষ নামলেন, ম্যাক্সিমাম লোকজন কিন্তু গঙ্গাসাগরের দিকে যাবেন। এখান থেকে আপনাদের বাস ধরতে হবে বা অটো ধরতে হবে, ধরে যেতে হবে লট নাম্বার 8-এ। ওখান থেকে ভেসেল পাবেন, ভেসেলে আপনি নদী পেরিয়ে যাবেন হচ্ছে কচুবেড়িয়া ঘাট। তারপর কচুবেড়িয়া ঘাট থেকে আবার মোটামুটি 45 মিনিট মতো লাগে। ওই ম্যাজিক গাড়িগুলো হয়, ওখানে আপনারা শেয়ারে যেতে পারবেন, 50 টাকা করে নেয়, একদম পৌঁছে দেবে গঙ্গাসাগর। কাকদ্বীপ পেরোনোর পরেই কিন্তু ট্রেন অনেকটা ফাঁকা হয়ে গেছিল। ঘড়ির কাঁটায় সকাল 10:07। 2 মিনিট লেটে নামখানা ঢুকছে আমাদের ট্রেন। আর এর সাথে সাথেই শেষ হলো আমাদের 109 কিলোমিটারের দীর্ঘ ট্রেন যাত্রা। আগেই আপনাদের বলেছি এটি কিন্তু শিয়ালদা সাউথ সেকশনের লংগেস্ট ট্রেন জার্নি। আচ্ছা, এই যে এত লোকজন দেখছেন দাঁড়িয়ে আছে, এনারা কিন্তু এই ট্রেনেই উঠবেন বলে দাঁড়িয়ে আছে, কারণ এই ট্রেনটি 20 মিনিট পর আবার শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। আচ্ছা, স্টেশন থেকে বেরিয়েই আপনারা সামনেই বেশ কিছু টোটো দেখতে পাবেন। ওই যে দেখুন ওই দিকটা দাঁড়িয়ে আছে। আপনারা কিন্তু এখান থেকে একদমই টোটো নেবেন না,
এনারা অনেক বেশি ভাড়া নেন, দেখাচ্ছি আপনাদের। কত রেট দাদা? রিজার্ভে না সিয়ারে? জিজ্ঞেস করছি দুটোই। রিজার্ভে বলতে পারবো না। বকখালি কত ভাড়া দাদা? খালি এক একজনের রেট 70 টাকা আর এতে রিজার্ভ করলে? রিজার্ভ করলে 500 টাকা। 500, এমনি 70। এমনি 70। কোথায় যাবেন দাদা? ওই বকখালির রেটটা জিজ্ঞেস করছি। না, যদি যান তাহলে শেয়ার করে যান। রিজার্ভে যেতে হবে এমন কোনো কথা নেই তো। দেখলেন তো কত বেশি বলছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মিনিট 5 হেঁটে মেন রোডে চলে যাবেন। চলুন রাস্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সরু রাস্তাটি দেখছেন, এখান দিয়েই আপনারা হেঁটে যাবেন। মিনিট 5 লাগবে মেন রোডে পৌঁছতে। এই মেন রোড থেকেই আপনারা টোটো অথবা অটো অথবা বাস ধরে বকখালির উদ্দেশ্যে রওনা দেবেন। কত? কত আছে স্যার? এক এমনি বলুন, নর্মাল ভাড়া বলুন। নরমাল ভাড়া স্যার আমাদের 60 টাকা করে। হ্যাঁ, আর রিজার্ভ করলে? রিজার্ভ করে স্যার 250 টাকা দিতে হয়। রিজার্ভ করলে 250, আর এতে আপনার? টার হলে 5 জনে 300 টাকা হয়। আচ্ছা। আর রিজার্ভ করলে 250। রিজার্ভ করলে 250। আর অটো রেট কি আছে আপনাদের? টোটো নাকি? হ্যাঁ, অটো রেট কি আছে? অটো 40 টাকা। শেয়ারে 40 টাকা করে। শেয়ারে 40, আর টোটাল নিলে যে রিজার্ভ করি? রিজার্ভে 1 থেকে 7 জন হচ্ছে 350 টাকা। 350 টাকা টোটাল। 7 জনের উপর। হ্যাঁ, মানে ধরুন আমি একজন আছি রিজার্ভ করলাম, তাতেও যা 7 জনেও তাই। 350 টাকা, তাই তো? আর পার হেড বললেন কত? 40 টাকা করে। আচ্ছা, আর বাস ভাড়া বোধহয় 30 না 25? 30 টাকা। আচ্ছা আচ্ছা, বাসও আপনারা এখান থেকেই পাবেন। আর বাস ভাড়া তো শুনলেনই, মাত্র 30 টাকা। অর্থাৎ বাসে গেলে আপনারা মাত্র 55 টাকায় পৌঁছে যাবেন বকখালি। আচ্ছা, আমরা এখন যাচ্ছি হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর নবনির্মিত ব্রিজের ওপর দিয়ে। আমরা যাচ্ছি অটোতে। অটো যদি আপনারা রিজার্ভ করেন তাহলে পড়বে 350 টাকা, আর শেয়ারে গেলে 40 টাকা পার হেড। আর একটা অটোতে ওনারা টোটাল 9 জনকে নেবেন। আর টোটোর ক্ষেত্রে 60 টাকা পার হেড, আর রিজার্ভ করলে 250 টাকা। তবে টোটোতে সময় লাগবে 1 ঘন্টার ওপর, অটোতে 35 থেকে 40 মিনিট। আশা করছি কলকাতা থেকে বকখালি আসার ব্যাপারে সমস্ত ইনফরমেশনই আপনাদের দিতে পেরেছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে আসবে আপনার কাছে। দেখা হচ্ছে পরের পর্বে বকখালির বেশ কিছু বাজেট হোটেলের সন্ধান নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।